গত 10 দিনের এক অদ্ভুত নীরবতা। ক্যাম্পাসে কোনো উত্তেজনা নেই, টকশোতেও সেই চিরচেনা সংঘাত উধাও। কিন্তু প্রশ্ন হলো, এই শান্ত আবহাওয়ার আড়ালে কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? ডক্টর ইউনূসের ফর্মুলা কি তবে ভেস্তে যাচ্ছে? তারেক রহমানের পরিকল্পনা কি হোঁচট খেলো আমেরিকার চাপে, নাকি অস্তিত্ব রক্ষায় চির প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাছে নত স্বীকার করতে বাধ্য হলো বিএনপি? পর্দার আড়ালে চলা সেই গোপন সমঝোতা আর জামায়াত আমিরের জাপান সফরের আসল রহস্যটা আসলে কি? রাজনীতির এই গিভ অ্যান্ড টেক খেলায় ক্ষমতার ড্রাইভিং সিটে এখন আসলে কে? দর্শক, গত 10 দিনের বাংলাদেশের রাজনীতি খেয়াল করেছেন? একটা অদ্ভুত নীরবতা। ক্যাম্পাসে আগের মতো উত্তেজনা নেই, টকশোগুলোতেও আগের সেই সংঘাত নেই। আর সবচেয়ে বড় বিষয়, বিএনপি আর জামায়াত দুই পক্ষই যেন হঠাৎ করেই অনেকটা সফট। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন? বিএনপি কি তবে জামায়াতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো? পর্দার আড়ালে কি চলছে? দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। শোনা যাচ্ছে দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামীর সাথে এক প্রকার বড় ধরনের সমঝোতায় আসতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। আর এই সমঝোতার ফলে জামায়াতের আমিরের বডি ল্যাঙ্গুয়েজ এখন একদম ফুরফুরে। জাপান এবং থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর তাকে দেখা গেছে বেশ আত্মবিশ্বাসী মুডে। এয়ারপোর্টে নেতাকর্মীদের স্লোগান আর ফুলের শুভেচ্ছায় যে পরিবেশ তৈরি হয়েছিল তা যেন এক নতুন শক্তিরই জানান দিচ্ছে। কিন্তু এই বন্ধুত্বের শুরুটা হয়েছিল কিভাবে? ডক্টর ইউনূসের সেই ফর্মুলা কি তবে ভেস্তে যাচ্ছিল? ঘটনার মূলে যেতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ডক্টর ইউনূসের মধ্যস্থায় বিএনপি ও জামায়াতের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ক্ষমতায় যেই আসুক তারা মিলেমিশে থাকবে এবং আওয়ামী লীগকে কোনো স্পেস দেবে না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেই কথা রাখতে পারেনি। জুলাই সনদের জটিলতা আর ক্যাম্পাস দখলের নেশায় ছাত্রদল যখন শিবিরের উপর চড়াও হলো, তখনই ফাটলটা স্পষ্ট হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম সিটি কলেজের শিবিরের উপর যে নৃশংস হামলা হলো, তা ছিল তারেক রহমানের এক বিশাল পরিকল্পনার অংশ। তাহলে হঠাৎ কেন আবার জামায়াতের দিকে ঝুঁকতে হলো বিএনপিকে? কোথায় আটকে গেল সরকার? আসল কারণটা হলো অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতি। বিএনপি ভেবেছিল আমেরিকা তাদের উদ্ধার করবে, কিন্তু আমেরিকা এখন নিজেই বেকায়দায়। বোয়িং কেনা বা বার্মা অ্যাক্টের মতো কঠিন শর্তের চাপে সরকার এখন দিশেহারা। ওদিকে ভারতও বিএনপির উপর খুব একটা খুশি নয়। সরকার যখন দেখলো কোষাগারে 1 পয়সা নেই, ট্যাক্স বাড়ছে না, জনমনে ক্ষোভ বাড়ছে, তখনই তারা বুঝলো এই অবস্থায় জামায়াত যদি রাস্তায় নামে তবে তারেক রহমানের চেয়ার ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। এই রিয়েলাইজেশন থেকেই বিএনপি আবার জামায়াতের শর্ত মেনে নিতে শুরু করেছে। জামায়াত আমিরের জাপান সফর কি তবে সরকারের জন্য লাইফলাইন? মজার ব্যাপার হলো, জামায়াত আমিরের সাম্প্রতিক জাপান সফর ছিল বিএনপি সরকারের জন্য এক বড় স্বস্তি। জাইকা এবং জাপানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে তিনি এক প্রকার সরকারের পক্ষেই তৎপরতা চালিয়েছেন। যদিও এয়ারপোর্টে নেমে তিনি সরকারের অতিরিক্ত পলিটিসাইজেশন আর আইন শৃঙ্খলা নিয়ে মৃদু সমালোচনা করেছেন, কিন্তু সেটা ছিল মূলত গঠনমূলক। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন গত 10 দিনের চিত্র বদলে গেছে। ক্যাম্পাসে ছাত্রদলের সেই মারকুটে ভাব আর নেই। দুই পক্ষই এখন শান্ত। ব্যতিক্রমী সংসদ আর ভবিষ্যৎ পরিকল্পনা গন্তব্য কোথায়? জাপানও মনে করেছে বর্তমান সংসদটি বেশ ব্যতিক্রমী, যেখানে সমালোচনা আছে আবার একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে। জামায়াত এখন শুধু একটি দল নয়, সরকারের সংশোধনকারী হিসেবেও নিজেদের তুলে ধরছে। জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে গিয়ে আমিরে জামায়াত যে সংবেদনশীলতা দেখিয়েছেন তা তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে। সার কথা হলো, পায়ের নিচে মাটি শক্ত না থাকায় বিএনপি এখন জামায়াতের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। আর এই নতুন সমীকরণে জামায়াতই এখন ড্রাইভিং সিটে। দর্শক, বিএনপি জামায়াতের এই গিভ অ্যান্ড টেক পলিটিক্স কত দূর যাবে? আপনার কি মনে হয়? এই সমঝোতা কি দীর্ঘস্থায়ী হবে? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।